আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুর রহমান। নির্বাচনী কর্মকর্তাদের পেশাগত নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে, যে কোনো নির্বাচনে বা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। যেমন সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার কোনো সমস্যাই মানে যে কোনো সমস্যায় সমাধান করা সম্ভব। তারপরে নিরপেক্ষতা, আপনি যদি নিরপেক্ষ থাকেন তাহলে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ বা এইরকম কিছু আসার সম্ভাবনা খুবই কম। আপনি যদি স্বচ্ছ থাকেন, এখানে স্বচ্ছভাবে আপনি পুলিং, যেমন এখানে বলছে পুলিং এজেন্ট, নির্বাচনী এজেন্ট, প্রার্থী ও পর্যবেক্ষকদের যেন আইন এবং বিধি অনুযায়ী ভোট কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণের অনুমতি প্রদান করা হয় তা নিশ্চিত করবেন। তারপরে ন্যায় নিষ্ঠা আচরণ, সবার সাথেই যেন ন্যায় নিষ্ঠা এবং ভালো আচরণ করা যায়, এবং যে সব মানুষ এক হয় না। যারা দেখা যায় যে কোনো বিষয় বুঝতে চান অথবা কোনো বিষয়ে কথা বলতে চান, অবশ্যই তাদের সাথে ন্যায় নিষ্ঠার সাথে আচরণ করতে হবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোটের গোপনীয়তা রক্ষা করা। তাই যাই হোক, আজ আমি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমার আলোচনার বিষয়, যদি ড্যাশ ড্যাশ সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন। আপনি কর্মকর্তা হিসেবে অথবা কর্মচারী হিসেবে আপনার দায়িত্ব কী, সেই বিষয়টা নিয়ে আজ আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। 1 নম্বরে, কোনো ব্যক্তি যদি পরিবারের পক্ষে ভোট দিতে আসে, একজন ব্যক্তি কোনো পরিবারের পক্ষে ভোট দিতে আসে, তার ভোটার লিস্টে তার নাম নেই, তাহলে কি তাকে ভোট দেওয়া যাবে? অবশ্যই না। তাকে ভোট দেওয়ার থেকে বিরত থাকতে হবে। অন্যের ভোট দেওয়া একটি শাস্তিযুক্ত অপরাধ, সেই বিষয়টি তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। তারপরেও যদি সে কথা শুনতে না চায় তাহলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। তারপরে দ্বিতীয় অপশনে আমি যে অপশনটি রেখেছি, যে ভোটার তালিকায় নাম পাওয়া যাচ্ছে না, এরকম যদি কোনো সমস্যা হয় যে একজন ব্যক্তি আসছে কিন্তু ভোটার তালিকায় তার নাম পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি পুলিং অফিসার হিসাবে আপনার প্রথমে দায়িত্ব হবে যে সে ভুল কক্ষে প্রবেশ করছে কিনা, তার তথ্যগুলো একটু যাচাই করে দেখার চেষ্টা করতে হবে, এবং দেখতে হবে যে উনি অন্য রুমের ভোটার এই রুমে আসছে কিনা, এই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে। তারপরেও যদি দেখা যায় যে বিষয়টি সমাধান হচ্ছে না, এখানে প্রিজাইডিং অফিসার আছে, তার সাথে বিষয়টি পরামর্শ করতে হবে। 3 নম্বর অপশনে যে বিষয়টা রাখা আছে, যে ভোটার এসে দেখেন তার ভোট দেওয়া হয়ে গেছে, এই রকম সমস্যা আপনার অহরহ হবে। আপনি পুলিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে যে একজনের ভোট আরেকজনে দিয়ে গেছে। সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি পরামর্শ আপনার বা আমার, সেটা হলো যে অবশ্যই তাকে ভালো করে বুঝাইতে হবে যে তার ভোটটি অন্যজনে দিয়ে চলে গেছে। এখন তারপরেও যদি সে ভোটটি দিতে চায় তাহলে তাহলে অবশ্যই তাকে একটি সান্ত্বনা ভোট দেওয়া যাবে, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ভোট বলি। এই স্ট্যান্ডার্ড ভোটের জন্য তাকে বলা যেতে পারে, যেহেতু সে ভোট দিবেই। আর স্ট্যান্ডার্ড ভোটটা কিন্তু অবশ্যই কোনো গণনাযোগ্য ভোট নয়, সেই বিষয়টি তাকে বোঝাতে পারলে, যদি সে সেটাতে রাজি হয়, তাহলে তাকে স্ট্যান্ডার্ড ভোট দেওয়া যেতে পারে। মার্কিং সিল 2 প্রার্থীর ঠিক মাঝামাঝি হলে কি করবেন? তাহলে এই ভোটটি কি বৈধ না অবৈধ? যদি মার্কিং সিল এমনভাবে দেওয়া থাকে যে ঠিক মাঝামাঝি বা এদিকেও না, যে কোনো একদিকে কম বেশি নেই, যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই ভোটটি অবৈধ বলে গণ্য হবে, তাহলে এই ভোটটি কোনো প্রার্থী পাবে না। কিন্তু যদি মার্কিং সিলটি 2 প্রার্থীর যে কোনো একদিকে বেশি থাকে তাহলে ভোটটি সেই প্রার্থীর পক্ষে চলে যাবে। অনেক সময় একই প্রার্থীর ঘরে 2 বা 3টি সিল দিয়ে থাকে ভোটাররা, সেক্ষেত্রে কি হবে? ভোটটি কি বাতিল হবে? যদি এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই ভোটটি বৈধ বলে গণনা করা হবে। তারপর 6 নম্বর আছে, ব্যালট পেপারে নাম বা চিহ্ন থাকলে, যদি ব্যালট পেপারে কেউ নাম বা চিহ্ন অথবা কোনো কিছু দিয়ে চিহ্নিত করে থাকেন যে সে ভোটটি দিয়েছে, তাহলে এই ব্যালট পেপারটি কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে, সেই ভোটটি গণনাযোগ্য নয়। তারপরে 7 নম্বরে আছে, মার্কিং সিল দ্বারা একাধিক প্রার্থীর ঘরে যদি কেউ সিল দিয়ে থাকে। অনেক সময় দেখবেন যে মার্কিং সিল দ্বারা একাধিক ব্যক্তির ঘরে সিল দিয়ে থাকেন।
এরকম সমস্যা হলে সেই ভোটটি অবশ্যই বাতিল হবে, কারণ একাধিক প্রার্থীর ঘরে সিলটি যদি কেউ দিয়ে থাকে তাহলে কোনো প্রার্থীর ঘরে সেটি কাউন্ট করা যাবে না। কোনো ব্যালট পেপার সাদা বা অস্পষ্ট বা ছিঁড়ে গেলে কী করবেন, সেটাকে যদি এরকম হয়ে যায় যে কোনো ব্যালট পেপার সাদা বা অস্পষ্ট অথবা ছিঁড়ে গেছে, তাহলে সেটি বিনষ্ট ভোট হিসেবে কাউন্ট করা হবে। তারপরে দৃষ্টি প্রতিবন্ধী বা সন্তান সম্ভবা অথবা বয়স্ক বা অক্ষম ব্যক্তি যদি ভোট দিতে আসে তাদের ক্ষেত্রে কী নির্দেশনা আছে? তাদের ক্ষেত্রে অবশ্যই নির্দেশনা আছে। সেক্ষেত্রে ব্যক্তি যদি প্রতিবন্ধী বা সন্তান সম্ভাবনা হয় অথবা অন্য কোনো সমস্যা হয়, তার পক্ষে যে কোনো একজন ব্যক্তি সেই ভোটটি অবশ্যই দিতে হবে, কিন্তু সেই ব্যক্তির বয়স অবশ্যই 21 বছরের উপরে হতে হবে, নিচে হলে সেটা গ্রহণযোগ্য হবে না। এবং এইখানে অবশ্যই প্রিসাইডিং অথবা সহকারী প্রিসাইডিং অফিসারের সাথে এই বিষয়টা পরামর্শ করা যেতে পারে। তারপরে অনেক ব্যক্তি পাওয়া যাবে ভোট কেন্দ্রে অমর্ষণীয় কালির ব্যবহার করতে না চাইলে। যে এরকম যদি কোনো কেউ সমস্যার সম্মুখীন হন, যে অনেক ব্যক্তি আছে যে অমর্ষণীয় কালি সেটা দিতে চায় না, অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই ভালো করে সেই ভোটারকে বুঝাইতে হবে যে এই কালি দিলে আপনার কোনো সমস্যা হবে না। তারপরেও যদি সেই ব্যক্তি সেই কালি যদি দিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটি হলো সর্বশেষ নির্দেশনা, সে ভোট দিতে পারবে না। আমি 11 নম্বর পয়েন্টে যে বিষয়টা রাখছি, যে ধর্মীয় কারণে নেকাব বা মুখ দেখাতে না চাইলে তাহলে তার করণীয় কী? ধর্মীয় কারণে যদি কেউ মুখ বা মেকআপ না দেখাতে চায়, সেক্ষেত্রে মহিলা পুলিং অফিসারকে অবশ্যই মুখ দেখাইতে হবে। আর বা যদি তারপরেও যদি সে দেখাইতে না চায়, অথবা যদি এখানে পুরুষ কোনো পুলিং এজেন্ট না থাকে, তাহলে মহিলা আনসারের মাধ্যমে তার মুখ দেখার ব্যবস্থা করতে হবে। তারপরেও যদি সে দেখাতে না চায়, তাহলে তাকে ভোট গ্রহণ থেকে বিরত থাকতে বলা হবে, এবং তাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে যে আপনাকে অবশ্যই আপনার ভোটের নীতিমালা মেনে চলতে হবে। তারপরে 12 নম্বর আছে, কোনো কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বা কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তি যদি প্রিসাইডিংয়ের নির্দেশ মানতে না চাইলে কি করবেন? এই ক্ষেত্রে এটাই অনেক সময় সমস্যা হতে পারে। যদিও এখানে যারা আছে, এখানে এটা হলো সবার সরকারি বা রাষ্ট্রীয় দায়িত্ব, এখানে সবার নিয়ম নীতি মানা খুবই জরুরি। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাইতে হবে, যেমন সহকারী প্রিসাইডিং, বিশেষ করে রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার অথবা নির্বাচনে কর্মরত কোনো ব্যক্তিবর্গ। তারপরে আরও অনেক অপশন এখানে দেওয়া আছে, তার জন্য গোপন নথি রেডি করে রাখা যাবে। সেক্ষেত্রে তার রাষ্ট্রীয় শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। এই ক্ষেত্রে অনেকগুলো নির্দেশনা আছে, আমি দেখানোর চেষ্টা করব আপনাকে। নির্বাচনী কর্মকর্তার বিশেষ আইন 1999, এই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনাগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এই নির্দেশনাগুলো আমি পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে, সেই জন্য না পড়ে আপনাদেরকে আকারে দেখানোর চেষ্টা। তারপরে আরেকটি, এখানে নির্বাচনী কর্মকর্তার বিশেষ বিধান আইন 1991, নির্বাচনী কর্মকর্তার শাস্তিমূলক ব্যবস্থা, এই বিষয়টা আপনারা পড়ে নিতে পারেন। এখানে অনেকগুলোই আইনের ধারা উপধারা ব্যাখ্যা করা আছে। এই যে কর্তৃপক্ষ তাহাকে চাকরি হইতে অপসারণ বা বরখাস্ত করিতে পারিবে বা বাধ্যতামূলক অবসর প্রদান করিতে পারিবে, এরকম অনেকগুলো আছে। অথবা 2 মাসের সাথে বরখাস্ত করতে পারো বা 1 মাসের বরখাস্ত করতে পারবে, এগুলো ধারার উপরে নির্ভর করবে। তাই যারা এখানে কর্মরত থাকবে অবশ্যই তাদেরকে প্রিসাইডিং অফিসারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। কেউ বড় বা ছোটো এখানে কোনো বিষয় না, এখানে মূল বিষয় হলো আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও করার জন্য আমাকে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।